দুপুরবেলা অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমার দেখা আলোকিত মানুষ হিসেবে উপস্থিত আছেন ডাক্তার সুবল চন্দ্র বর্মন। দাদা, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আছে আলোকিত শাখা থেকে আমি সাংবাদিক ফরহাদ ভাই আপনার সঙ্গে আছি, সিলেট জেলার প্রতিনিধি এবং ভ্রাম্যমাণ রিপোর্টার হিসেবে। দাদা, আমি আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি আমাদের এখানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসাবে জয়েন করাতে আপনার অনুভূতিটা কেমন লাগছে চ্যানেলে তুলে ধরবেন। আমি সাংবাদিক ফরহাদ সাহেবের সঙ্গে আছি। দাদা, ধন্যবাদ যে আপনারা আসছেন আমাদের এই প্রান্তিক এক হাসপাতাল, আমাদের এই কানাইঘাট উপজেলা স্বাস্থ্যকেন্দ্র। সেটা হলো আমাদের যে এই হাসপাতালটা, এটা আমাদের একটা প্রান্তিক হসপিটাল, প্লাস হলো সীমান্তবর্তী এলাকার মানুষের জন্য। এবং সিলেট জেলার যতগুলি উপজেলা আছে, যদি আয়তনের দিক দিয়ে চিন্তা করি, আমরা হলাম দ্বিতীয় বৃহত্তম উপজেলা, গোয়াইনঘাটের পরে এটা প্রায় সিলেট শহর থেকে প্রায় 60 কিলোমিটার দূরে অবস্থিত। সেটা হলো আমি এখানে দায়িত্ব নিচ্ছি, এখানে প্রায় 2 বছর হয়ে যায়। 2 বছর হয়ে দায়িত্ব নেওয়ার পরে আমার যেটা হয়েছে সেটা হলো যে আমার এই হাসপাতালে, আপনারা জানেন যে বাংলাদেশ সরকারের যে অর্গানোগ্রাম অনুযায়ী সারা বাংলাদেশে যে উপজেলা হেলথ কমপ্লেক্সগুলোতে 50 শয্যা 31 শয্যা। তো আমার এইখানে হাসপাতাল হইল, আমার এইখানে 50 শয্যা থাকলেও, নামে বিল্ডিং থাকলেও, আমার এইখানে প্রশাসনিক সকল ধরনের কার্যক্রম 31 শয্যা বিশিষ্ট চলতেছে। তার সাথে সাথে আমার যে নতুন বিল্ডিং, এই যে এখানে দেখেন, ওই যে সিসি ক্যামেরা দেখেন, বহির্বিভাগে আমি গিয়েছি, প্রচুর রোগী, ঠিক আছে। এইখানে আমি তারপরও আমার আউটডোর আমি ওইখানে শিফটিং করছি। আমি যখন এখানে যেটা বলতেছিলাম যে 31 শয্যা, তো আমাদের 31 শয্যা থেকে 50 শয্যা আমাদের প্রথমে বিল্ডিংটা হয়, নতুন বিল্ডিং। এখানে আমার আগে এখানে হ্যান্ডওভার হওয়ার পরে আমরা এই 50 শয্যা এক্সটেনশনের 31 শয্যা থেকে বর্ধিত যে 19 শয্যা আছে, সেটার এক্সটেনশনের জন্য আমরা আমাদের যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে আমরা আমাদের কাগজ প্রেরণ করি। তো তারই বদলতে আমাদের এটার 2টা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সেটা হলো আমরা প্রথমে প্রশাসনিক অনুমোদন পাই, প্রশাসনিক অনুমোদন পাওয়ার পরে এটা আমরা আবার হলো জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমোদন পাই। তো এখন এইটা আমি আবার খোঁজ নিয়েছি, প্রশাসনিকের অনুমোদনের পরে আমি কিছুদিন যোগাযোগ করার পরে সেটা মন্ত্রণালয় জনপ্রশাসনের অনুমোদনের পরে এইটা এখন আমি যতদূর জানি এটা অর্থ মন্ত্রণালয়ে আছে। অর্থ মন্ত্রণালয়ে এটা বেটিং হইলে তখন আমার 50 শয্যার পুরো যে 19 শয্যার বর্ধিত, তখন আমার পুরো ফুল পেজে যখন অনুমোদন দেবে, অনুমোদন দিলে আমি 50 শয্যার জনবল পাবো, 50 শয্যার ডায়েট পাবো, তখন আমি ফুল পেজে 50 শয্যা চালু করতে পারবো। তার সাথে সাথে যে আমাদের এইখানে আমরা জানেন যে সিলেট শহর থেকে একটু দূরে, তার সাথে সাথে আমাদের যে যোগাযোগ ব্যবস্থা আছে, যোগাযোগ ব্যবস্থাও একটু, আপনারা জানেন যে 2022 সালে 2বার বন্যা হয়েছে এবং 2024 সালে 40 দিনের মধ্যে পরপর 3বার বন্যার কারণে আমাদের রাস্তার কিন্তু ভয়াবহ ক্ষতি হয়েছে। এবং এই ক্ষতির কারণে, যোগাযোগ ব্যবস্থার কারণে আর রিমোট এরিয়া হওয়ার কারণে আমাদের কিন্তু যারা অনেক চিকিৎসক আছেন সেইখানে কিন্তু তারা এইদিকে সাধারণত যে আসতে চায় না। বিশেষ করে আমার যে হাসপাতালে, যেমন আমার খুব ইচ্ছা ছিল আমি হাসপাতালে অপারেশন থিয়েটার চালু করব, হ্যাঁ, কিন্তু আমার হলো যে সার্জারি, গাইনি, মেডিসিন, এই কনসালটেন্ট পদগুলি ফাঁকা এবং এখানে এই জনবলের খুবই অভাব। ভিউয়ার্স, আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি আপনার অনুভূতির কথা তুলে ধরার জন্য। তার সাথে সাথে আরো বলে যাই যে এই আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের যে প্রান্তিক জনগোষ্ঠীর এইখানে স্বাস্থ্য সেবার মান, যেখানে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যে আমার বহির্বিভাগ অন্তর্বিভাগে সেবার মান বাড়ানোর জন্য। তার বদলতে যখন আমি প্রথমে এখানে দায়িত্ব নিই, তখন আমার হাসপাতালে বহির্বিভাগে ডেইলি রুগী হতো সর্বোচ্চ 150-200, হাইস্ট পিক সিজনে 300। এখন আপনি যেহেতু আউটডোরে ঘুরে আসছেন, আমার এখন দৈনিক চিত্র মানে 500 থেকে 600 রুগী টার্নওভার ডেইলি বহির্বিভাগে। এবং হাসপাতালের ইনডোরে আমার এখন আমার গত মাসের বেড অকুপেন্সি রেট প্রতিদিন মানে
31-এর উপরে উপরে 100 আছে আমার বেড অকুপেন্সি রেট আমার 31টাই। তার সাথে সাথে আমি বারান্দা দিয়ে এক্সট্রা বিছানা দিয়ে এখন আমার 40-50টা এরকম রোগী 60টা পর্যন্ত যায়। মানে সেবার মান বাড়ছে। তার সাথে সাথে এখানে শুধু আমার একার প্রচেষ্টা না, আমার হাসপাতালের এখানে যারা আছে এরা সবাই হলো হেল্পফুল এবং এদের কোঅপারেশন আছে। তার কারণ কি জানো, আমার হাসপাতালে এই যে দেখবেন যে এখানে আমার 5 তলা 6 তলার একটা নার্সেস ডরমেটরি আছে, কর্মচারীদের কোয়ার্টার আছে। আমাদের এখানে ম্যাক্সিমাম যত আছে সবার বাড়ি তো দূরে, এখানে ডক্টর নার্স যারা আছে সেইখানে হলো আমার সবাই এই হাসপাতালের ভিতরে অবস্থান করে। এইটা আমার জন্য একটা অ্যাডভান্টেজ এবং যার জন্য আমি এটা আমার কিছু কিছু দুর্বল আছে যেগুলো আমি পারি না। একটা জনবল ওইটা হইলে যখন হবে তখন আমি ওটিগুলি চালু করতে পারবো। কারণ এইখানে অনেক মা আছে যেগুলা হোম ট্রায়াল দিয়ে আছে, এই সমস্ত মায়েরা আছে। এর জন্য আমার হাসপাতালে দেখা যায় যে কি মানে মৃত বাচ্চা জন্মগ্রহণ করে। গত মাসে আমার এখানে 4টা হয়েছে। এটার কালকে ফাইল নিয়ে আমি বসছিলাম, এটা যখন আমি অ্যানালাইসিস করছি এইগুলো নিয়ে যাও তালিকা করি, অ্যানালাইসিসে দেখা যায় যে তারা হোম ট্রায়ালে বাড়িতে এটা দায় বা এগুলা হলো এইগুলা ট্রায়াল করছে এবং খারাপ নিয়ে আসছে, তাদেরকে রেফার করা হয়েছে, তারা রেফার হয়ে উসমানিতেও যাবে। তো ওইগুলাকে যখন এখানে ডেলিভারি হয়েছে মৃত নিয়ে আসছে, তো এই জন্য মৃত বাচ্চা। কিন্তু এই যে যদি আমার হইলো এই যে প্রাথমিক যে আমি যদি সিজারেন আমার ওটি যদি চালু হইতো, যে বাচ্চাটা খারাপ হয়ে আসতেছে ইমিডিয়েট যদি আমরা সিজার করানোর ব্যবস্থা থাকতো তাহলে হয়তো এই বাচ্চাগুলি কম হইতো। আর সাথে সাথে হলো আমার এখানে একটা হলো 2টা জিনিস। একটা হলো যে আমরা চেষ্টা করে দিচ্ছি যে আমার চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। আমার হাসপাতালে যেগুলা বিশেষ করে আপনারা জানেন যে সরকার এখন হলো যেগুলা আমাদের হাসপাতালে দরকার পরিষ্কার পরিচ্ছন্নতা করতে, প্লাস হলো আমাদের ওয়ার্ড বয় আয়া যেগুলো দরকার এগুলা সরকার থেকে নিয়োগ না দিয়ে এখন আউটসোর্সিং এর মাধ্যমে। গত বছর আমার 7 মাস কোনো ধরনের আউটসোর্সিং এর কোনো মানুষ ছিল না এবং আমার হাসপাতালে এই 4র্থ শ্রেণীর কর্মচারী 19 জনের মধ্যে মাত্র একটা ওয়ার্ড বয় আছে আর আমার বাকি সবগুলি ভ্যাকেন্ট। তো এই অবস্থায় যখন আমার এই হাসপাতালটা চলে, আউটসোর্সিং যখন আমার বন্ধ হয়ে যায় তখন আমার হাসপাতাল চালানো খুবই দুষ্কর হয়। তার সাথে সাথে আমরা যারা এইখানকার সেবা গ্রহীতা আছি এরা যদি সবাই একটু মানে হেল্প সহযোগিতা করে তাহলে হাসপাতাল ভালো রাখা যায়। কি কারণে, যেমন আমার ইনডোরে ওয়ার্ডে আমার প্রত্যেকটা বিছানার নিচে দেখবেন গামলা দেওয়া আছে, তারা ময়লাও এখানে ফেলে না। আমি সকালে পরিষ্কার করাই সানসেট কার্নিশ পিছনে, আমি পরশু দিনও করাইছি। বাইরে থেকে কামলা একটা নিয়ে এসে পরিষ্কার করেছে। আজকে দেখলে আপনি দেখলে মনে করবেন যে হাসপাতালে মনে করে যে পরিষ্কার পরিচ্ছন্নতা করে। প্লাস নতুন বিল্ডিং যে আমি করছি ওর জন্য তো আমার জনবল নাই, আমার ওইটারও দেখভাল করতে হবে। এই যে আমার এই যে এখানে একজন রাখছি এগুলো কিন্তু নিজস্ব ব্যবস্থাপনা। তো তার সাথে সাথে মানুষ যখন সচেতন হবে এই জিনিসগুলি, অনেক সময় ওই মহিলারা দেখা যায় যে ওই যে নেপকিন বাথরুমে বাথরুম ব্লক হয়ে যায় তখন মানুষও খুঁজে পাওয়া যায়। এইটা আমাদের জন্য এখন এই জায়গায় হলে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াইছে যে তারপরেও চেষ্টা করতেছি আমরা যতটুকু পারি পরিষ্কার। ডাক্তার সুবলচন্দ্র বর্মন, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আমাদের যে নার্সিং এর থাকার ব্যবস্থা, ডক্টর যে থাকার ব্যবস্থাটা করা আছে, তো এটার আপনার সম্পূর্ণ বাজেটটা কত আসছে? কোনটা? আমাদের স্টাবলিশড করার জন্য বিল্ডিং এটা তো অনেক আগে হয়েছে, আমি আসার আগে। ওইটা আমাদের যে হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আছে সেখান থেকে এটাকে তারা তৈরি করে দিয়েছে এবং যার জন্য এখন যে ডেভেলপমেন্টটা চলতেছে এটার বাজেট আসছে কি আপনাদের? কোনটার মানে আপনাদের ডায়েট থেকে শুরু, ডায়েট তো এটা কন্ট্রাক্টরের মাধ্যমে চলে যায়। ডায়েটের এটা তো ডায়েট তো আপনারা ফিক্সড আর কি, ডায়েট ফিক্সড হলো 31 সজ্জার ডেইলি সর্বোচ্চ। আমার যত রোগী হয় 31 সজ্জার বাজেট। আমার ঈদে মনে হচ্ছে যে বেস্ট খাবার দেওয়া হলো আর 100 প্রতিদিনের জন্য বরাদ্দ হলো 175 টাকা। আর বিশেষ দিন যেটা উন্নত মানের খাবার পরিবেশন, যেমন ঈদের সময়, দুর্গাপূজা এবং সরকার নির্দেশিত আমাদের মন্ত্রণালয় থেকে আমাদের নির্দেশ দেয় যে এই দিন হাসপাতালে উন্নত মানের খাবার পরিবেশন করতে হবে, যেমন বাংলা নববর্ষ। হ্যাঁ, কারণ ওই নির্দেশনা না থাকলে ওইটা আবার আমাদের অডিট করতে হবে।
ওই বিশেষ দিনে তখন। দাদা আমি আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাচ্ছি, আমরা কিন্তু এমডিজি গোল্ড রান করেছি, এখন কিন্তু আমরা 2030 সালে যে গোলটা আছে সেটা হচ্ছে এসডিজি গোল, অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের মধ্যে বলা হয়েছে কিছু প্রতারক এবং দালাল চক্র আছে যারা বাইরে ঘুরে বেড়ায়, আপনাদেরকে হেয় করে দূরে কোথাও নিয়ে যেয়ে মনে করেন মোটা অঙ্কের টাকা করছে, যেটা ধরা ছোঁয়ার বাইরে। আবার আমরা যখন ধরি তখন আবার সেটা আমরা ম্যানেজ করতে পারি। তো এই এসডিজি গোলের লক্ষ্যমাত্রা নিয়ে একটু কথা বলুন। ওই যে যেটা বললেন যে প্রতারণা ধরে নিয়ে, এটা আমার কানে গেছে। আচ্ছা, এটার জন্য আপনাকে থ্যাঙ্কস। এইদিকে আমি ভালো আছি, এরকম নাই আমাদের এখানে, এরকম নাই। আর এসডিজি গোলের যেগুলো যে সমস্ত ইন্ডিকেটর আছে আমাদের, এইগুলা নিয়ে আমরা কাজ করতেছি। এসডিজি গোলের মধ্যে ধরেন কিছু জিনিস আছে, যেমন আমাদের বাইরের একটা রুগীদের যে আমাদের যক্ষা ম্যালেরিয়া, এটার কার্যক্রম, আমাদের যক্ষা নির্মূলের কার্যক্রম ভালোভাবে চলতেছে। ম্যালেরিয়ার যে কার্যক্রম সেটাও চলতেছে। তার সাথে সাথে আমাদের শিশু মৃত্যু, মাতৃমৃত্যু, এইটা আর হলো আমাদের শিশু এবং মাতৃমৃত্যু, এই জায়গায় কিন্তু আমাদের একটু চ্যালেঞ্জ আছে, যেটা আমি প্রথমে বলছি যে এখানে আবার কিছু কিছু এরিয়া আছে আমার রিমোট এরিয়া, অনেক জায়গায়, যেমন আপনি যদি এইদিকে দোনা বা এইদিকে কিছু কিছু আমার স্থাপনা আছে যেখানে আমি যদি পরিদর্শনে যাই, মনে করেন আমার যাইতে 2-2.5 ঘন্টা এরকম মতো লাগে, সময় লাগে। তো ওই সমস্ত রিমোট এরিয়ায় যখন একটা গর্ভবতী মা রেফার্ড হয়ে বা প্রসব ব্যথা হয়েছে, ওরা হাসপাতালে আস্তে আস্তে কিন্তু খারাপ হয়ে যায় বাচ্চাগুলো। তার সাথে সাথে আরেকটা জিনিস, যে যদি এলাকায় যদি শিক্ষার হার বাড়ে, মানুষ যখন সচেতন হবে, বিশেষ করে গর্ভবতী মহিলাদের, আমরা যদি এসডিজি অর্জনের ক্ষেত্রে আমরা নবজাতকের মৃত্যু, মাতৃমৃত্যু, এগুলা যদি কমাতে যাই, এটার জন্য আমাদের শিক্ষার দরকার আছে। তার সাথে সাথে কি আমাদের যে প্রাতিষ্ঠানিক ডেলিভারি আমাদের বাড়াইতে হবে। এটার জন্য মানুষ যে এনকারেজ করবে, যখন শিক্ষিত হবে তখন সে নিজে থেকে এএনসি অর্থাৎ গর্ভের আসার আগে, ডেলিভারির আগে যে 4টা WHO এর গাইডলাইন অনুযায়ী যে ফলো আপ বা চেক আপ, সেটা কিন্তু বিভিন্ন আমার হাসপাতালে বিদ্যমান আছে। আমার বহির্বিভাগে কিন্তু এএনসি পিএনসি কর্নার আছে, ওইখানে একজন মিডওয়াইফ সার্বক্ষণিক থাকে, প্লাস ভায়া স্ক্রিনিং এর জন্য একটা আছে, এনসিডিসির জন্য আছে, আমার বিভিন্ন কর্নার, আই কর্নারে দেখবেন যে প্রচুর মানুষ এখানে বেনিফিটেড হচ্ছে। তারপরে হলো এইটা যদি হয়, তাহলে একজন প্রসূতি মা যখন এএনসিটা 4টা নিবে, তখন ওইখানে কিন্তু স্ক্রিনিং হয়ে যাবে যে তার কিন্তু এটা কমপ্লিকেটেড ডেলিভারি, এটা স্বাভাবিকভাবে হবে না, এটার ব্যবস্থা নেবে। কারণ ওরা যখন করে না, ধরেন একটা বাচ্চা উল্টা আছে, বাসায় দায়ী বা ট্রেডিশনাল বার্থ অ্যাটেন্ডেন্ট যারা আছে চেষ্টা করছে, তখন দেখবেন কিন্তু ওইটা মা এবং বাচ্চা দুইজনের রিস্কি থাকে। এইটা যখন করতে পারো, তখন আমরা এই এসডিজির এই লক্ষ্যগুলো, আমাদের কিন্তু লক্ষ্য আছে যে এটা কমাইতে হবে, মাতৃমৃত্যু কমাইতে হবে। এসডিজি গোলের লক্ষ্যমাত্রা আমরা বাস্তবায়িত করার ক্ষেত্রে আমাদের যে সিভিল সার্জন স্যার আছে, ডক্টর মনীশ্বর চৌধুরী, এবং উনি আপনাদেরকে কেমন সাপোর্ট দেন? এবং স্যার হইলো সবসময় আমাদের সাথে কর্ডিয়াল, এবং যে কোনো বিষয়ে স্যারকে বললে স্যার আমাদের সব বিষয়ে এই ব্যাপারে কোনো অ্যাক্টিভ, এবং এর জন্য কোনো ধরনের নেই, মানে হেজিটেশন, যে কোনো ব্যাপারে, এবং গাইডলাইন, এবং যে কোনো কিছু দরকার পড়লে স্যারকে বললে যে কোনো ব্যাপারে স্যার হেল্প করে, এবং আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। ওই যে বললাম যে করতে যাই, কিন্তু আমি যে পুরোটা করতে যাবো, এটা করতে যাই পারিপার্শ্বিক সবকিছু আমার সবকিছু লাগবে, যে আমার স্ট্রাকচার লাগবে, স্ট্রাকচার চালানোর জন্য বিহাইন্ড দ্য ম্যান লাগবে, মেশিনের পিছনে বিহাইন্ড দ্য ম্যান লাগবে। এগুলা যখন সম্পূর্ণ হবে, তখন মানুষজন ভিউয়ার্স, আমাদের ডক্টর সুবোধচন্দ্র বর্মন দাদা সরাসরি আমাদের সিভিল সার্জন মনীশ্বর চৌধুরী সাহেবকে ধন্যবাদ জ্ঞাপন করেছে সব দিক দিয়ে সাপোর্ট দেওয়ার জন্য। ভিউয়ার্স, যারা আমার চ্যানেলের সামনে আছেন, আজ রাত 9:15 আমাদের উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কানাইঘাটে আমাদের ডক্টর সুবোধচন্দ্র বর্মন সাহেবের সাক্ষাৎকারটি আজ রাত 9:15 চ্যানেল 9-এ দেখে নেবেন, এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সরল থেকে আমি সাংবাদিক পড়াতে বিদায় রেখে টানছি। দাদা ভালো থাকেন। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি কষ্ট করে সিলেটে আসছেন আমাদের এই
রিমোট অনেক সিলেট শহর থেকে দূরে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আশা রাখবো ভবিষ্যতে আবার আসবেন। আপনারা এই যে আমাদের যে সমস্যা যেগুলো আছে, এই সমস্যাগুলি তুলে ধরলে আমাদের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, যারা বাস্তবায়নকারী কর্তৃপক্ষ প্লাস জনগণ এবং সবাই সচেতন হবে, সব দিক দিয়ে হেল্প করলে আমরা স্বাস্থ্যসেবাকে এগিয়ে নিতে পারবো। এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।